আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছি। আজকের ক্লাসে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 দ্যাট ইজ কোষ বিভাজন এই চ্যাপ্টারের বিগত বছরে আসা বোর্ড কোয়েশ্চেন সবগুলো সলভ করব। সো আজকের ক্লাসে এই সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করলে মোটামুটি তোমার বোর্ড প্রিপারেশনের জন্য এই অধ্যায় থেকে যা কিছু লাগে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সো আমরা অধ্যায়টা স্টার্ট করতে পারি। তো দেখো এখানে ফার্স্ট অফ অল নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য? ফার্স্ট অফ অল অপশন দেয়া আছে জনন মাতৃকোষে এই বিভাজন ঘটে। দেখো জনন মাতৃকোষে ঘটে থাকে মায়োসিস কোষ বিভাজন। রিজন কি ভাই? রিজন হচ্ছে ধরো জনন মাতৃকোষ এটা কি 2n না n, এটা হচ্ছে ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড ধরো এটা হচ্ছে মেল ডিপ্লয়েড, মানে মেল যে পার্টনার তার, এবং সেখান থেকে আসতেছে আমাদের হ্যাপ্লয়েড। আর ফিমেল যেটা আছে ফিমেল থেকে 2n থেকে আবার হ্যাপ্লয়েড আসতেছে। এই n আর n দুইটা মিলে এবার তৈরি করবে ডিপ্লয়েড। ফলে ধরো তুমি যদি একদম হিউম্যানের কথা চিন্তা করো তাহলে স্পার্ম আর ওভাম এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড থাকে, কিন্তু জনন মাত্রিক কোষটা কিন্তু ডিপ্লয়েডই থাকে। সো আলটিমেটলি এই মায়োসিস কোষ বিভাজনটা হওয়ার প্রয়োজন পড়ে কখন? হওয়ার প্রয়োজন পড়ে যখন মায়োসিস কোষ বিভাজনটা ঘটতেছে, এই জনন মাতৃক কোষটা যখন জনন কোষে তৈরি হইতেছে। তাহলে জনন মাতৃক কোষে এই বিভাজন ঘটে, ট্রু না ফলস? ফলস। দ্যাট মিনস এটা আমাদের অপশনটা হচ্ছে না। তারপরে এর মাধ্যমে প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা আসে। বৈচিত্র্যতা কি আসে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু কোনো বৈচিত্র্যতা আসে না। মাইটোসিস হচ্ছে একটা ইকুয়েশনাল বিভাজন বা সমীকরণিক বিভাজন। সো এই বিভাজনের মাধ্যমে 2n থেকে 2n হয়, অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের মাতৃকোষ, এখান থেকে আমাদের অপত্য কোষ দুইটা সৃষ্টি হয়েছে এবং দুইটাই হচ্ছে আমাদের 2n হয়েছে। এর মাধ্যমে প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা আসার সুযোগ নাই। বৈচিত্র্যতা আসে মায়োসিস কোষ বিভাজনে। রিজন কি? রিজন হচ্ছে ক্রসিং ওভার। যখন ক্রসিং ওভার ঘটে তখনই বেসিক্যালি আমাদের বৈচিত্র্যতা সৃষ্টি হয়। তাহলে এই অপশনটাকেও আমাদের ভুল। এই বিভাজনের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে শুধুমাত্র ডিপ্লয়েড কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। শুধুমাত্র ডিপ্লয়েড কেন ঘটবে? যারা হ্যাপ্লয়েড জীব তাদের ক্ষেত্রেও মাইটোসিস কোষ বিভাজন ঘটতে পারে। তাহলে অপশন ডিটাও ভুল। আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন যেহেতু ভুল, সি নাম্বারটা কারেক্ট হবে। তারপরেও এই বিভাজনের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। সো একটা থেকে অনেকগুলো মাল্টিপল তৈরি হতে পারে, এটা হচ্ছে আমরা জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটাইতে পারি। সো দ্যাট মিনস আমরা মাইটোসিস কোষ বিভাজনের জন্য আনসার এখানে সি পাইলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোষ চক্রের G1 উপপর্যায়। আমরা জানি কোষ চক্রকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের ইন্টারফেজ আর আরেকটা হলো এম ফেজ, যেখানে ইন্টারফেজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, G1, সাবফেজ, এস আর হচ্ছে G2। এখন G1 এর কথা জিজ্ঞেস করছে, G1 এ কি হয়? মনে রাখবা এস পর্যায়ে হচ্ছে এস যে উপদশা আছে সেখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। সো G1 এর মধ্যে ঘটবে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি, আর G2 তে ঘটবে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি। এখানে ফার্স্ট অফ অল লেখা আছে বিভিন্ন প্রোটিন ও আরএনএ সংশ্লেষিত হয়, এটা আমাদের কারেক্ট আনসার। কারণ ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের এই জিনিসটা দরকার। ডিএনএ অনুলিপন ঘটে, এটা কোথায় ঘটে? বেসিক্যালি এটা ঘটে আমাদের এস, আমাদের উপপর্যায়ে, এস উপপর্যায়ে 30 থেকে 40% সময় ব্যয় হয়, এটা ট্রু। G1 এর ক্ষেত্রে এটা ঠিক আছে, এস এর ক্ষেত্রে 30 থেকে 50% টাইম, আর G2 এর ক্ষেত্রে 10 to 20% টাইম। ঠিক আছে, তাহলে আমাদের অপশন তিনটাও কারেক্ট। তাহলে 1 এবং 3 হবে কারেক্ট আনসার, আমাদের আনসার হবে বি। ডান। নেক্সটে যাব, কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? মাত্রই বলছি আমি এস যে উপপর্যায় ছিল সেখানে, এস উপপর্যায়ে। তাহলে এখানে আমাদের প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ তো আর হওয়ার সুযোগ নাই। আমাদের অপশনটা হওয়া উচিত ছিল এস উপপর্যায়, কিন্তু এখানে যেহেতু এস নাই, এস কোনটার মধ্যে অন্তর্ভুক্ত? ইন্টারফেজের মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং আনসার হবে আমাদের এখানে এ। ডান। নেক্সট, এখন ধরো তোমার ক্ষেত্রে এখানে ইন্টারফেজও লেখা আছে, এস সাবফেজও লেখা আছে, তাহলে কোনটা হবে? এস উপপর্যায় হবে আনসার, কারণ এসটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। দেখো কোষের মৃত্যু ঘটতে পারে দুই ভাবে, একটা হচ্ছে আমাদের নেক্রোসিস আর আরেকটা হলো অ্যাপোপ্টোসিস। এখন যদি কোনো কারণে, আঘাতের কারণে অথবা বিষক্রিয়ায় কোনোভাবে কোনো কোষ মারা যায় তখন সেটাকে আমরা বলে থাকি নেক্রোসিস। আর যদি কোনোভাবে আমাদের কোনো সেল জেনেটিক্যালি নিয়ন্ত্রিতভাবে মারা যায়, প্রোগ্রামড সেল ডেথ বলা হয়। প্রোগ্রামড সেল ডেথ, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলে থাকি অ্যাপোপ্টোসিস। ফাইন, তাহলে আমাদের আনসার হবে এখানে অপশন ডি। আচ্ছা ফাইন। নেক্সটে যাব,
নিচের কোনটিতে অ্যামাইটোসিস সংঘটিত হয়? অ্যামাইটোসিস সংঘটিত হয় ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা। এই তিনটাই আমাদের কারেক্ট অপশন। আমাদের আনসার হবে 1, 2, 3। এর বাইরে আর কোথায় ঘটতে পারে? মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণথলিতে, কুসুমথলিতে। মেরুদণ্ড প্রাণীর ভ্রূণথলিতে। আচ্ছা, ওকে। এছাড়া বীজের এন্ডোস্পার্মের মধ্যেও আমরা দেখে থাকি। সো এটা আমরা এখানে লিখে রাখতে পারি, বীজের এন্ডোস্পার্ম। এটা হচ্ছে আজিবুর স্যারের বই আছে। ফাইন। নেক্সটে যাব ক্যারিওকাইনেসিসের কথা। ক্যারিওকাইনেসিস, দেখো সিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া, ক্যারিও মানে নিউক্লিয়াস। তাহলে বুঝতেই পারতেছি যে এখানে নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে বলতেছি ক্যারিওকাইনেসিস। আর যদি সাইটোকাইনেসিসের কথা হইতো তাহলে সেটা হয়তো সাইটোপ্লাজমের বিভাজন। কাইনেসিস কথাটার অর্থ কাইন্ড অফ গতি প্রদান করা টাইপের। সো এখানে যেহেতু কোষটা বিভাজিত হইতেছে এই জন্য আমরা এটাকে গতি প্রদান করা বা গতিপ্রাপ্ত হওয়া এরকম ভাবে মিন করতে পারি। তো ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। দেখো ক্যারিওকাইনেসিসের কারণে কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে না। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস দুইটা যখন একসাথে ঘটে। স্পেসিফিক্যালি সাইটোকাইনেসিস যখন ঘটে তখনই কোষের সংখ্যাটা বৃদ্ধি ঘটে। ক্যারিওকাইনেসিস হলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে না। কারণ এরকম তো হইতেই পারে, ধরো এটা একটা সেল, এখানে ছিল একটা নিউক্লিয়াস, এখন কোষটা বিভাজিত না, নিউক্লিয়াস তো বিভাজিত হইলো, তাহলে সেল আমার একটাই রয়ে গেল, নিউক্লিয়াস দুইটা হয়ে গেল। এটা তো হইতেই পারে, তখন এটাকে আমরা বলি সিনোসাইটিক সেল। দ্যাট মিনস আমাদের এই যে কোষটা, একটা কোষ এখানে আছে, একটা কোষ কিন্তু নিউক্লিয়াসে ডাবল বিভাজন হয়েছে। অর্থাৎ ক্যারিওকাইনেসিস হওয়ার পরেও কোষের সংখ্যা বৃদ্ধি না হয়েও থাকা সম্ভব। দ্যাট মিনস আমাদের অপশন এখানে বিটা হবে না, অপশন এ এবং অপশন সি কারেক্ট। তাহলে 1 এবং 3 এটা হচ্ছে আমাদের অপশন বি। আমরা বুঝতে পারছি আমাদের আনসারটা হচ্ছে অপশন বি। নেক্সট, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? G1, G2, S, M দশা। এর মধ্যে এম দশায় তো হবে না, এটা বোঝাই যায়, এটা বাদ। তো আমরা হিস্টোন প্রোটিন এটার সম্পর্কটা কার সাথে? ডিএনএ এর সাথে। তো যেখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটবে ওই একই সাথে ডিএনএ এর সাথে হিস্টোনটা যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন তৈরি করবে। দ্যাট মিনস ডিএনএ যেখানে সংশ্লেষিত হইতেছে সেখানেই হিস্টোন প্রোটিনটা সংশ্লেষণ হবে। ডিএনএ আমাদের সংশ্লেষিত হয় সংশ্লেষণ দশা বা এস দশায়, দ্যাটস ওয়াই হিস্টোন প্রোটিনটাও সংশ্লেষিত হবে এস দশায়। ফাইন। নেক্সট, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলা হয়? নেক্রোসিস। কারণ একটু আগে আমরা পড়ছি যে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস এই দুই ধরনের মৃত্যু আছে, যার মধ্যে অ্যাপোপ্টোসিসটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ আর নেক্রোসিসটা হচ্ছে পুষ্টির অভাবে অর্থাৎ কোনো বিষক্রিয়ায় যদি আমরা কোনো কোষের মৃত্যুকে দেখে থাকি তখন সেটাকে আমরা বলে থাকি নেক্রোসিস। ফাইন। নেক্সটে যাব, উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ অণুর রেপ্লিকেশন ঘটে? আচ্ছা, এখানে খুব ভালো মতো বোঝায় নাই। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা সি এবং এটা ডি। সম্ভবত এতটুকুই এখানে মিন করতেছে এই জিনিসটা। তো জিজ্ঞেস করছে যে উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ অণুর রেপ্লিকেশনটা ঘটে থাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল এই পার্টটুকু দিয়ে বোঝাইছে এম ফেজ, তাই তো? যেহেতু এটাকে আলাদা করে দিছে, কমপ্লিটলি সেপারেট করে দিছে, সুতরাং এম ফেজ তো হবেই না, তাহলে হওয়ার বাকি আছে অপশন কি? সি। কারণ এটা যদি জি1 হয় তাহলে এটা জি2, বা এটা জি1 হলে এটা জি2, বাকি থাকে আমার কাছে অপশন সি। তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সটে যাব, কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কতটুকু? সংশ্লেষণ দশা মানে এস ফেজ বা সিনথেটিক ফেজ। দ্যাট মিনস আমাদের এখানে আনসার হবে 30 থেকে 50%। এটা যদি জি1 হইতো তাহলে হয়তো 30 থেকে 40%, আর যদি জি2 এর কথা জিজ্ঞেস করতে তাহলে হয়তো 10 থেকে 20%। আর ওভারঅল আমাদের ইন্টারফেসের কথা জিজ্ঞেস করলে আনসার হয়তো 90 থেকে 95%। আর যদি এম ফেজের কথা জিজ্ঞেস করা হয়তো তাহলে হয়তো 5 থেকে 10%। সো আমরা এই কোয়েশ্চেনটার আনসার দেখে ফেলছি। চিত্রে ডি পর্যায়টিতে, আচ্ছা এখানে ডি পর্যায়ের কথা জিজ্ঞেস করছে, ডি পর্যায় দিয়ে আমরা এখানে জি2 বুঝতেছি, ঠিক আছে? এটা যদি এম ফেজ হয়ে থাকে, এটা জি1, এটা এস এবং এটা জি2, তাহলে জি2 পর্যায়ে কি ঘটবে? 20 থেকে 30% সময় ব্যয় হয়। আমার চোখে প্রথমে এটা ধরা পড়ছে এবং এটা হচ্ছে একটা ভুল অপশন, তাহলে আমার দেখার কিছু দরকারই নাই, 1, 3 হবে কারেক্ট আনসার।
তারপর আমরা জিনিসটা দেখে নিই, মাইক্রোটিউবিউল তৈরির সূচনা ঘটে। আমরা বলছিলাম যে কোষ বিভাজনে হেল্প করে এমন কিছু যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে কি ঘটে, G2 ফেজের মধ্যে ঘটে থাকে। আর এটিপি তৈরি এটাও কোষ বিভাজনের জন্য হেল্প করতেছে, দ্যাট মিন্স এটাও আমাদের আনসার হবে 1 3, অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 3। নিচের কোনটিতে মাইটোসিস ঘটে থাকে, অ্যামিবা, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, প্লাজমোডিয়াম। এখানে আমাদের অ্যামিবার মধ্যে কি ঘটে থাকে, অ্যামাইটোসিস ঘটে থাকে, তাহলে এটা ভুল। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও অ্যামাইটোসিস ঘটে থাকে, কিছু ইস্টের ক্ষেত্রেও অ্যামাইটোসিস ঘটে থাকে। সুতরাং যেহেতু আমার প্রথম 3টা অপশন ভুল, বইয়ে প্লাজমোডিয়াম থাকুক বা না থাকুক বুঝতেছি এটাই হবে আমাদের কারেক্ট আনসার, সুতরাং আনসার হবে ডি। নেক্সট, কোষ চক্রের বিরাম 1 অর্থাৎ G1 দশায় ব্যয়িত সময় কতটুকু, 30 থেকে 40% কারেক্ট আনসার। আর এটা বাকিগুলো তো আমরা অলরেডি বলছি। তো এই কোশ্চেনটা কিন্তু বারবার আসতেছে। ইন্টারফেস দশায় কোনটি ঘটে, ডিএনএ প্রতিলিপন, ফাইন। মাইক্রোটিউবিউলস তৈরি, এডিপি তৈরি হয় না, এটিপি তৈরি হয়, অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হবে 1 এবং 2 গেল। নেক্সট, এখানে আমরা যাব ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেন, থমাস হান্ট মর্গান। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এখানে কেউ গ্রেগর জোহান মেন্ডেল দিও না, এটা তো আমাদের এটার সাথে রিলেটেড না। আর স্ট্রাসবার্জার হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন। ওকে, ক্রোমোজোম সংখ্যা না, কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মানব দেহের ক্ষেত্রে আবিষ্কার করেছিলেন পেইন্টার, আর ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন স্ট্রাসবার্জার। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে কোষ প্লেটের সূচনা ঘটে, কোষ প্লেটের সূচনা ঘটে। ওকে ফাইন, প্রোফেজে তো এগুলো ঘটার সুযোগ নাই। কোষ প্লেট মানে কি, ধরো একটা সেল ছিল, এখানে মাঝখানে মাঝে মাঝে কোষ প্লেট তৈরি হইলে দুইটা সেল আলাদা হয়ে যাবে, মানে কোষ বিভাজনের সর্বশেষ ধাপে গিয়ে এটা ঘটবে, তাই তো। তাহলে প্রোফেজ তো আর শেষ ধাপ না, ইয়েস, পাইসি টেলোফেজ যেটাই হচ্ছে আমাদের শেষ ধাপ, তাহলে অপশন হবে আমাদের ডি কারেক্ট। তারপরে নেক্সটে যাব, কোষ বিভাজনে কোন দশায় টেট্রাড অবস্থা তৈরি হয়, এটা কিন্তু মায়োসিস কোষ বিভাজন থেকে আসা কোয়েশ্চেন। এবং এখানে আমাদের দেখো অপশনগুলো আছে বিভিন্ন সাব ফেজের কথা, যেমন প্রোফেজ 1 এর ধাপগুলা প্যাকাইটিন, লেপটোটিন, ডায়াকাইনেসিস, সিনেপসিস। এখান থেকে আমাদের আনসার কি হবে, দেখো ফার্স্ট অফ অল তোমাকে এখানে প্রোফেজ 1 এর যে 5টা ধাপ সেটা সিরিয়ালি পড়তে হবে, যেমন লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, তো 3 নাম্বার ধাপের মধ্যে টেট্রাড অবস্থাটা তৈরি হয়। 3 নাম্বার ধাপ কোনটা, প্যাকাইটিন, দ্যাট মিন্স আনসার হবে এখানে এ, বি, সি, ডি, এটা বল। নেক্সট কথা, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন বিভাজনের কোষ ধাপ, মানে কোষ বিভাজনের কোন ধাপে। প্রোফেজ তো হবে না, এটা বোঝাই যাচ্ছে। প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, অ্যানাফেজও হবে না। এই প্রোমেটাফেজ আর মেটাফেজ নিয়ে ঝামেলা হয়, মেটাফেজ এটা ঘটে না, প্রোমেটাফেজে এটা ঘটতে থাকে। ঠিক আছে, তো আনসার হবে আমাদের এখানে বি। নেক্সটে যাব, মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়, স্পিন্ডল ফাইবার। আচ্ছা, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, লাস্ট দশায় সবকিছু অদৃশ্য হয়ে যায়, তো আনসার হবে এখানে ডি। কোনটিকে গতি পর্যায় বলা হয়, অ্যানাফেজকে গতি পর্যায় বলা হয়, কেন, রিজন কি, যখন কোষ বিভাজনের থার্ড ফেজ চলে, দ্যাট ইজ মেটাফেজ, তখন এই যে আমাদের স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি জায়গায় সবগুলা ক্রোমোজোম থাকে। তারপরে অ্যানাফেজ ধাপটা শুরু হলে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়, ধরো এটা একটা ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেছে, তখন এটার হাফ পার্টটা এমনি আইসা এদিকে চলে আসে, বাকি হাফ পার্টটা এমনি আইসা এদিকে চলে আসে, মানে এটা তো এমনি ছিল আর কি। হাফ পার্ট দুইটা দুই দিকে মুভ করা শুরু করে, আমার চিত্র এটা হয় নাই, সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে আর বাহুগুলা অনুগামী থাকে। তো এখানে গতি পর্যায় বলা হইতেছে যেহেতু দুইটা দুই দিকে মুভ করতেছে, তাই আনসার হবে অপশন সি। আচ্ছা, 2n = 8 ওকে হলে মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যাবে। আচ্ছা, চলো প্র্যাকটিস করি। 2n = 8, মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটা ক্রোমোজোম দেখা যাবে, তার মানে এর ক্রোমোজোম সংখ্যা হলো 8টা। ক্রোমোজোম যদি 8টা হয়, একটা ক্রোমোজোম ভাগ হয়ে 2টা ক্রোমাটিড গঠন করে, দ্যাট মিন্স এখানে আমাদের 8 দুগুণে 16টা ক্রোমাটিড দেখা যাবে, আমাদের আনসার হবে এখানে অপশন সি। নেক্সট, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায় কোনটা, মেটাফেজ 2, প্রোফেজ 2, মেটাফেজ 1, প্রোফেজ 1। ওকে, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায় কোনটা, মেটাফেজ 2, প্রোফেজ 2, মেটাফেজ 1 এবং প্রোফেজ 1। এরা মানে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসছে, ফার্স্ট অফ অল এটা মায়োসিস কোষ বিভাজন থেকে আসছে, কারণ এখানে 1 আর 2 দিয়ে যেহেতু বোঝাইছে, দ্যাট মিন্স এটা মায়োসিস কোষ বিভাজনের একটা বিষয়। ওকে, প্রোফেজের সাথে এটা সম্পর্ক নাই,
এই সেন্ট্রোমিয়ার বিভাজনটা ঘটে থাকে মেটাফেজের মধ্যে। দ্যাট মিন্স প্রোফেজ বাদ বৃক্ষ কেমনে পেশেন্ট আস্তে আস্তে কমে যায়, মানে ধাপগুলো আস্তে আস্তে কীভাবে আমরা সলভ করি। তারপরে কথা মেটাফেজ 2 আর মেটাফেজ 1। মেটাফেজ 1 এর মধ্যে এটা ঘটে না, মেটাফেজ 2 এর মধ্যেই এটা ঘটে, ঠিক আছে? তাই তো, মেটাফেজ 1 এর মধ্যে যদি ঘটতো তাহলে তো আর হ্রাসমূলক বিভাজন হইতো না। তাহলে আমাদের অপশন হবে অপশন এ। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়? বিষুবীয় অঞ্চল কোনটা? একদম সেন্টারের মধ্যে এসে বিন্যস্ত হয়েছে। কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়? মেটাফেজের মধ্যে এসে বিন্যস্ত হয়। আর প্রোমেটাফেজের মধ্যে সেটা মানে আসতে থাকে এরকম অবস্থায় ছিল, যেহেতু অপশনে প্রোমেটাফেজ নাই আমার তার কিছু চিন্তা করারই দরকার নাই। তারপরে যাব, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলা হয়? ক্রসিং ওভার, সাইটোকাইনেসিস, সিনেপসিস, ইন্টারকাইনেসিস। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলা হয়? সিনেপসিস। আর জোড় সৃষ্টি হওয়ার পরে যে কাপলটা তৈরি হয়েছে, ধরো সিনেপসিস প্রক্রিয়ার মাধ্যমে যে কাপলটা সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তো বিয়ে মানে হচ্ছে সিনেপসিস, আর বিয়ে যাদের মধ্যে হয় তাদের দুই জামাই আবার বউ মানে স্বামী আর স্ত্রী মিলে তৈরি করে হচ্ছে বাইভ্যালেন্ট। ওকে, উদ্দীপকের কোষ বিভাজনটি সংঘটিত হয় 2n 2n 2n, মানে বুঝতেছি এটা মাইটোসিস। তাহলে এখানে লিখে রাখি এটা মাইটোসিস। দেহকোষে জনন কোষে জননাঙ্গে, অপশন এ এবং অপশন সি কারেক্ট, অর্থাৎ আমাদের অপশন হবে 1-3। নেক্সট, উদ্দীপকে উল্লেখিত পুরুষ জীব হতে আসা উপাদানটা হলো, আচ্ছা আগে উদ্দীপকটা পড়ি তারপর হচ্ছে কোয়েশ্চেন। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। উন্নত প্রজাতির পুরুষ ও স্ত্রী জীব হতে আসা উপাদানদ্বয়ের মিলনে অপত্য জীবটার বৈশিষ্ট্য প্যারেন্টের মতো হয়। আচ্ছা, কি আসে? পুরুষ জীব থেকে আসে কোনটা? শুক্রাণু আসে। ইজি। নেক্সট, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় যে প্রোমেটাফেজের মধ্যে। ওকে, নেক্সট, মায়োসিস কোষ বিভাজনের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে বলা হয় ইন্টারকাইনেসিস। নেক্সট, নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? আচ্ছা, কায়াজমা সৃষ্টি হয়। কায়াজমা জিনিসটা মানে কি? ওই যে ক্রসিং ওভার করতেছিল, ক্রসিং ওভারের ফলে এক্স যে সৃষ্টি হয়, ক্রসিং ওভারের সময় যে এক্সটা সৃষ্টি হয় এটাকে বলে থাকে কায়াজমা। সো ক্রসিং ওভার যেহেতু প্যাকাইটিনের মধ্যে ঘটে, সুতরাং কায়াজমাও সৃষ্টি হয় প্যাকাইটিনের মধ্যে। সো প্যাকাইটিনে কি কি ঘটতেছে? কায়াজমা সৃষ্টি হইতেছে, ক্রসিং ওভার হইতেছে, ওকে, জাইগোটিনের মধ্যে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হওয়ার জন্য হইতেছে সিনেপসিস। এই দুইটা আশা করি প্যাচ লাগবে না। যাই, নেক্সট, কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়া কোষ বিভাজনের কোন দশা থেকে সৃষ্টি হয়? আনসার হচ্ছে টেলোফেজ। ওকে ফাইন। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? আনসার হচ্ছে প্রোফেজ না প্রোমেটাফেজ। দ্বারাও প্রোমেটাফেজ হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী দশা, তাহলে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এখন আমি এটা কেমনে মনে রাখছি যে প্রোমেটাফেজ সবচেয়ে স্বল্পস্থায়ী দশা? প্রোমেটাফেজটা হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলা হয় না, মানে হায়ার স্টাডিজে কোষ বিভাজনকে 4টা স্টেজে দেখানো হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দ্যাট মিন্স আমাদের এখানে আনসার হবে এ। প্রোমেটাফেজ স্পিন্ডল যন্ত্রে দেখা যায়। আচ্ছা, মাকুতন্তু হবে আর কি, তন্তু হবে প্রত্যেকটা, তন্তু তন্তু মাকুতন্তু, স্পিন্ডল তন্তু এবং ক্রোমোজোমাল তন্তু, মানে তিনটা আসলে সেম জিনিসই, জাস্ট সিনোনিমাস। অপশন হবে ডি। টেলোফেজে জলযোজনের ফলে ক্রোমোজোমের কুণ্ডলী খুলতে শুরু করে, ক্রোমোজোম খাটো পুরু হয়, ক্রোমোজোম নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। আচ্ছা, জল বিয়োজন ঘটে প্রোফেজের মধ্যে, জল যোজন ঘটে টেলোফেজের মধ্যে। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে পেঁচাইতে থাকে, খাটো মোটা হইতে শুরু করে, মেটাফেজ গিয়ে সবচেয়ে বেশি খাটো মোটা হয়, এবং টেলোফেজের মধ্যে জাস্ট অপোজিট জিনিসটা ঘটে, অর্থাৎ কুণ্ডলীগুলা খুলতে শুরু করে, পেঁচ খুলে যায় এবং ক্রোমোজোম খাটো এবং পুরো না হয়ে লম্বা হওয়া শুরু করে। দ্যাট মিনস এটা ভুল, আর অপশন 1 এবং 3 কারেক্ট। আনসার হবে আমাদের বি। নেক্সটে যাব, কিউ প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য। কিউ প্রক্রিয়া কোনটা?
আর ধরো কোয়েশ্চেনের কোনো উদ্দীপক নাই, ধরো মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি মানে বোঝায় এটা মাইটোসিস। নতুন প্রকরণ সৃষ্টি এটা হবে মায়োসিস। জিনগত পরিবর্তন এটা হবে মায়োসিস। দ্যাট মিন্স আমাদের আনসার কি 2 এবং 3। উদ্দীপক লাগে না কিন্তু আমরা আনসার করতে পারি। উপরের চিত্রে প্রদর্শিত প্রক্রিয়ার ফলে এখানে কি ঘটতেছে, ক্রসিং ওভার, তার মানে জিনগত পরিবর্তন সাধিত হয়, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে না, প্রজাতিতে বৈচিত্র্য আসে। অপশন 1 এবং 3 কারেক্ট। এই কোয়েশ্চেনটা বারবার আসে। কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে? জোড় বাঁধা মানে কি? কাপল তৈরি হওয়া। দ্যাট মিন্স আনসার হবে জাইগোটিন। উদ্দীপকে কিউ প্রক্রিয়ার শুরুতে যা হয়, কিউ প্রক্রিয়া মানে কোনটা? ক্রসিং ওভার, ঠিক আছে। সিনেপসিস বাইভ্যালেন্ট সৃষ্টি, টেট্রার সৃষ্টি। আচ্ছা, প্রথম কথা, সিনেপসিস যদি হইতে হয় তাহলে বাইভ্যালেন্ট হওয়া লাগবেই, বাইভ্যালেন্ট যদি হইতে হয় তাহলে সিনেপসিস হওয়া লাগবেই। দ্যাট মিন্স সিনেপসিস বলি আর বাইভ্যালেন্ট বলি, এই দুইটাই বোঝা যায় যে আমাদের আনসার হবে। মানে যদি তুমি 1 দিতে চাও তাহলে 2 মিস করা যাবে না, আবার 2 দিতে চাইলে 1 মিস করা যাবে না, তাহলে 1 2 হবে আমাদের কারেক্ট আনসার। অপশন হবে 1 2। কারণ সিনেপসিসের ফলে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টির জন্যই সিনেপসিস লাগে, দুইটা সাইমultaneous। উদ্দীপকের কি অংশটিতে সংঘটিত প্রক্রিয়া কি ঘটে? জিনগত প্রকরণ সৃষ্টি হয়, ট্রু। ক্রসিং ওভার ঘটে, সিস্টার ক্রোমাটিডের অংশ বিনিময় ঘটে, এটাও ট্রু। তাহলে অপশন হবে 3টাই কারেক্ট, আনসার হবে 1 2 3। নেক্সট, সাইটোকাইনেসিস শুরু হয় কোন ধাপে? সাইটোকাইনেসিস শুরু হয় টেলোফেজের মধ্যে আইসা, তাই না? অপশন সি হবে কারেক্ট। নেক্সট, প্লাজমা মেমব্রেনে খাঁজ সৃষ্টির জন্য কোনটা দায়ী? অ্যাক্টিন এবং মায়োসিন। আর তো তেমন কোনো প্রোটিনের নামই আমরা জানি না, আমরা এখানে জানি হচ্ছে 2টা প্রোটিনের নাম, অ্যাক্টিন আর মায়োসিন, তাই না? মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এর মধ্যে মাইক্রোফিলামেন্ট গঠিত হয় এই 2টা প্রোটিন নিয়ে, অ্যাক্টিন এবং মায়োসিন। আচ্ছা, কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? অলরেডি অনেকবার বলছি, আনসার হবে জাইগোটিন। ক্রসিং ওভার ঘটে লেপটোটিন দশায় না পেকাইটিন দশায়, তো এক যেহেতু বল সুতরাং আনসার হবে 2 3। বাকিটুকু দেখো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। আমি একটা জিনিস মিস্টেক করছি, দেখো এখানে ছিল সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিডের মধ্যে কোনো সময় অংশ বিনিময় ঘটে না, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটা আর এটা হচ্ছে নন সিস্টার। তার মানে নিজের আপন বোনের সাথে তো আর কিছু করা যায় না, করতে হইলে অন্যের বোনের সাথে। তো নন সিস্টার ক্রোমাটিডের অংশ বিনিময়, আনসার হবে 1 2। মায়োসিস কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমের 2টি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়? আচ্ছা, 2টি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে গেছে, কোষ বিভাজনে কোন ধাপে? মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2। প্রথম কথা, ক্রোমাটিড পৃথক হয়ে এটা কি আমাদের মেটাফেজে ঘটে না অ্যানাফেজে ঘটে? এটা আমাদের অ্যানাফেজে ঘটে। তো 1 এ না ঘটে এটা 2 তে ঘটবে, কারণ 1 এ ঘটলে তো ক্রোমোজোম সংখ্যা হ্রাসমূলক বিভাজন হইতো না। যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাকে কি বলা হয়? ওসাইট, ফেগোসাইট, পিনোসাইট, মায়োসাইট। যেহেতু মায়োসিস ঘটতেছে তার মানে এটা মায়োসাইট, আনসার হচ্ছে ডি। ফেগোসাইট, পিনোসাইট হওয়ার কোনো চান্সই নাই। আর ওসাইট এটা তো আমাদের প্রজননতন্ত্রের একটা বিষয়। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সটে যাব, প্রোফেজ 1 এর কোন উপদশায় লুপ তৈরি হয়? লুপ মানে হচ্ছে ফাঁস। আচ্ছা, এটা আমি মনে রাখতাম যে প্রথমে হচ্ছে ফুলের বিনিময় ঘটে, ফুল দেয়, পছন্দ হয়েছে একজন আরেকজনকে, তারপরে আয়সা বিয়ে হয়, বিয়ের পরে কি বলা যায় কায়াজমা তৈরি হইতেছে বা ক্রসিং ওভার করতেছে, আর লাস্টে হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। তো ডিভোর্সের সময় হচ্ছে একজন আরেকজনকে, ডিভোর্স হইলে পরে কি হয়, ফাঁস দিয়ে মরে যায়। তো গলায় ফাঁসি দিয়ে মরে যাচ্ছে, ডিপ্লোটিন হবে কারেক্ট। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? পানি বিয়োজন মানে হচ্ছে জল বিয়োজন। সো পানি বিয়োজন, জল বিয়োজন এগুলা ঘটে থাকে প্রোফেজের মধ্যে। আর টেলোফেজ হইলে ওটাটা হইতো জল যোজন হইতো। ওকে, মায়োসিসে ভূমিকা রাখে দেহ গঠনে, যৌনক্রমে, ক্ষয়পূরণে, অঙ্গজননে। মায়োসিস ভূমিকা রাখে যৌনক্রমের মধ্যে, আর বাকি সবগুলাই হচ্ছে মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস। জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? সিনেপসিস নাকি বাইভ্যালেন্ট? প্রক্রিয়াকে বলা হয় সিনেপসিস আর জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট।
ডান। মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? আচ্ছা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। মাইটোসিস হইলে কোনো চিন্তাই ছিল না, এটা আমাদের 1-2 এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হতো না। বাট এখানে যেহেতু মায়োসিস, সুতরাং 1-2 আছে। এখন আমরা মনে রাখবো যে যেহেতু আমাদের ফার্স্ট যে বিভাজনটা সেটা একটা হ্রাসমূলক বিভাজন, এখানে সেন্ট্রোমিয়ারে বিভক্তিটা ঘটে না। যদি সেন্ট্রোমিয়ারে বিভক্ত ঘটতো তাইলে তো দুই জায়গাতেই ক্রোমাটিডটা ছড়াই পড়তো, ফলে আর হ্রাসমূলক হইতো না। সো মেটাফেজ 1 বাদ, অ্যানাফেজ 1 বাদ। মেটাফেজ 2 আর অ্যানাফেজ 2 এর মধ্যে সেন্ট্রোমিয়ারে বিভক্তিটা ঘটে এই মেটাফেজ 2-তে, আর উপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় অ্যানাফেজ 2-তে। সো এটা হবে আমাদের ক্রোমাটিড সৃষ্টি, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাওয়ার ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। ঠিক আছে, ওকে। ফাইন, তাহলে এই কোয়েশ্চেনটা গেল। নেক্সট, ফাইন, নেক্সটে যাব। উদ্দীপকের এ প্রক্রিয়াটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আচ্ছা, সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে। এটা তো বোঝাই যায়, এটা ক্রসিং ওভার বোঝাইতেছে, সুতরাং আনসার হবে 1-3। যদি এটা তুমি ক্রসিং ওভার চিত্র দেখে নাও বুঝো, তাও একটা জিনিস এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ক্রসিং ওভার করতেছে, তাও যদি তুমি নাও বুঝো, আমরা জানি যে ক্রসিং ওভার ঘটে কার মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তো নন সিস্টার যেহেতু লিখে নাই, আনসার এটা এমনিতেই ভুল। অপশন হবে 1 এবং 3 কারেক্ট। উদ্দীপক সংশ্লিষ্ট বিভাজন সাদৃশ্য হলো বৈচিত্র্য তৈরি করে, সিনাপসিস ঘটে, বংশরক্ষায় ভূমিকা রাখে, কোষচক্র ঘটে। আচ্ছা, বংশরক্ষায় ভূমিকা রাখে না, বংশরক্ষায় ভূমিকা রাখে না, এগুলো তো নাই। কোষচক্র ঘটে, কোষচক্র অবশ্যই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষচক্রের কথাটা আসবে। তো বেসিক্যালি আমরা এখানে অপশন সিটা দিতে পারি, কারণ কোষচক্রের সাথে মাইটোসিস আর রিলেটেড। ফাইন, নেক্সট হচ্ছে কোনটিতে মায়োসিস ঘটে? জনন কোষ, দেহকোষ, পরাগরেণু, জনন মাতৃকোষ। জনন মাতৃকোষের মধ্যে মায়োসিস ঘটে, আমরা জানি। জনন কোষে বিভাজন ঘটে না, দেহকোষে তো মাইটোসিস ঘটে, এগুলো হইতেছে না, তাহলে বাদ। উদ্দীপকের এম কি? উদ্দীপকের এম হচ্ছে কায়াজমা। উদ্দীপকের প্রক্রিয়াটিতে জীবে বৈচিত্র্য আনে, ফাইন। জিন ম্যাপিং এ ব্যবহৃত হয়, কোষের পুনরুৎপাদনে সাহায্য করে, এটা হচ্ছে মাইটোসিসের কথা। তো এটা হচ্ছে ভুল, এখানে হচ্ছে আমাদের অপশন 1 এবং 2 কারেক্ট। নেক্সট, উদ্দীপকের এ চিহ্নিত সংগঠিত প্রক্রিয়ার ফলে কি ঘটে? দেখতেছো প্রত্যেকটা কোয়েশ্চেনই ক্রসিং ওভার রিলেটেড, ক্রসিং ওভার নিয়ে বারবার কোয়েশ্চেন আসতেছে। সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে না রে ভাই, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। অপশন 1 বল, তাহলে অপশন 2, 3 কারেক্ট। উদ্দীপকের প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? উদ্দীপক কোনটা? এটাই, ওকে। এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে। আচ্ছা, এটা সম্ভবত উদ্দীপক না, যাই হোক কিছু একটা উদ্দীপক হবে। মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন ঘটে, সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে। দেখো আমি কোয়েশ্চেনটা দেখে বুঝতেছি, অপশনগুলো দেখে বোঝা যায় যেটা হচ্ছে মাইটোসিস, কারণ অপশন 3 কারেক্ট, অপশন 2 কারেক্ট। এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে, ওকে। এককোষী সুকেন্দ্রিক জীব এর মধ্যে বংশবৃদ্ধি ঘটা, হ্যাঁ এটা ঠিক আছে। অপশন 3টা এখানে কারেক্ট, অপশন 3 হবে আনসার, অর্থাৎ 1, 2, 3। নেক্সট, প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে? প্রোফেজ 1 এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে ডায়াকাইনেসিস, ঠিক আছে, এটা মুখস্থ। দুইটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড থাকে? দুইটা বাইভ্যালেন্টের মধ্যে কয়টা ক্রোমাটিড থাকে? আচ্ছা দেখো, বাইভ্যালেন্ট গঠিত হয় কার মাধ্যমে? দুইটা ক্রোমোজোমের মধ্যে, তাই না? তাহলে এখানে আমাদের যেহেতু দুইটা ক্রোমোজোম, তার মানে ক্রোমাটিড থাকে কয়টা? 4টা। ক্রোমোজোম যদি দুইটা থাকতে পারে তো ক্রোমাটিড থাকবে কয়টা? 4টা থাকবে, ফাইন। মায়োসিস ঘটে শৈবালের জাইগোটে, মানুষের জনন কোষে, সূর্যমুখীতে নিষেকের পূর্বে। প্রথম কথা, মানুষের জনন কোষে ঘটে না, সুতরাং অপশন 2 ভুল, জনন মাতৃকোষে ঘটে। আচ্ছা, তারপরে শৈবালের জাইগোটে, হ্যাঁ এটা ঠিক, কারণ শৈবাল হচ্ছে বেশিরভাগই এককোষী হয়। তো এদের মধ্যে জাইগোটে যদি কোষ বিভাজনটা ঘটে যায়, তার ফলে আবার হ্যাপ্লয়েড জীবটা তৈরি হয়ে যাবে। সূর্যমুখীতে নিষেকের পূর্বে, নিষেকের পূর্বে হওয়ার কারণে, যেহেতু এরা হচ্ছে আমাদের
কি বলা যায় পুষ্পক উদ্ভিদ, সুতরাং এদের মধ্যে স্পোরিক মায়োসিসটা হয়ে থাকে। সো আমাদের অপশন কিন্তু এখানে 3 নাম্বারটা কারেক্ট, 1 নাম্বারটা কারেক্ট। এটাকে বলা হয় স্পোরিক মায়োসিস, এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। অপশন 1 এবং 3 কারেক্ট। নেক্সট, ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? ধান গাছের কোথায় মায়োসিস ঘটে? জাইগোটে ঘটে, তাই না? দাঁড়াও, ধান গাছ কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড, ওকে। তার মানে তো এটা জাইগোটে হওয়ার কোনো দরকার নাই, তাহলে জাইগোট হবে না। দেহকোষে ঘটার চান্স নেই, জনন কোষেও না, দ্যাট মিনস জনন মাতৃকোষে ঘটবে। অপশন বি কারেক্ট। নেক্সট, ডিপ্লয়েড জীবে টার্মিনাল মায়োসিস কখন ঘটে? গ্যামেট গঠনের পূর্বে, তাই না? গ্যামেট গঠনের পূর্বে ঘটবে। দেখো এখানে মায়োসিস টোটাল 3টা টাইপের হতে পারে, 3টা টাইপের মায়োসিস ঘটা সম্ভব। টার্মিনাল, যেটা আমাদের ক্ষেত্রে ঘটে, জাইগোটিক, আর হচ্ছে স্পোরিক। টার্মিনাল যেটা, সেটার মাধ্যমে গ্যামেট তৈরি হয়। জাইগোটিক যেটা, এটা জাইগোটের মধ্যে ঘটে, জাইগোটের মধ্যে ঘটে, দ্যাট মিনস জাইগোট তৈরির পরে। আর স্পোরিক যেটা, সেটা হচ্ছে ওই যে পুং স্পোর, স্ত্রী স্পোর আছে না, স্পোরগুলা তৈরি হওয়ার সময় ঘটে থাকে। দ্যাট মিনস আমাদের টার্মিনাল মায়োসিস ঘটে থাকে কোথায়? গ্যামেট গঠনের পূর্বে। ফাইন। স্পোরোফাইটিক উদ্ভিদ কোথায় মায়োসিস ঘটে? জনন মাতৃকোষের মধ্যে ঘটে থাকে। মায়োসিস কোষ বিভাজনে কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিনের মধ্যে ঘটে, এটা আমরা বারবার দেখতেছি, একই কোয়েশ্চেন বারবার আসতেছে। মায়োসিস বিভাজন ঘটে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। আচ্ছা, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটা সম্ভব, সেটাই হচ্ছে আমাদের জাইগোটিক বিভাজন। ফাইন। উন্নত জীবের জনন কোষে না, জনন মাতৃকোষে ঘটে, এটা ভুল। ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, এটা ফাইন, এটাও ঠিক। অপশন 1 এবং 3 কারেক্ট, কারণ 3 নাম্বারটা হচ্ছে আমাদের স্পোরিক বিভাজন। কিউ চিহ্নিত প্রক্রিয়াটি নিচের কোন ধাপে দেখা যায়? প্যাকাইটিন, একই কোয়েশ্চেন বারবার আসতেছে, বারবার। ওকে, মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়? মেটাফেজ 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়? দেখো, মায়োসিস 1টা কিন্তু হ্রাসমূলক বিভাজন, আর মায়োসিস 2টা হচ্ছে সমীকরণিক বিভাজন। দ্যাট মিনস অর্ধেক হওয়া অবশ্যই ডিপেন্ড করে আমাদের 1 এর উপরে, 2 এর উপরে না। তো অপশন বি, সি ডি কারেক্ট, ভুল। মেটাফেজ 1 হবে না অ্যানাফেজ 1 হবে? এখানে আমাদের অ্যানাফেজ 1 হবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সবাই এটা পারবে না। সো মোটামুটি এগুলাই ছিল আমাদের এই অধ্যায় থেকে কোষ বিভাজন। আমরা পরবর্তী চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের কোনো কোয়েশ্চেনে যদি আরও ডিটেলস ব্যাখ্যা চাও তাহলে কমেন্টে জানিও, আমরা হচ্ছে তোমাকে কমেন্টে আরেকটু ডিটেইল বা ইলাবোরেটলি আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।